সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপস কি জিনিস, ক ধরনের হয়, কি হয়, সেটা দিয়ে আমরা আজকে স্টার্ট করছি আমাদের ক্লাসটা। ঠিক আছে? তো এই ডেটা টাইপ, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা আগে জানি, তারপর তার কি টাইপস আছে না আছে সেই বিষয়ে আরো বিস্তারিত ভাবে আসছি। ডেটা টাইপ এমন একটা জিনিস যেটা ডিফাইন করে কি ধরনের ডেটা নিয়ে তুমি কাজ করছো, বা তোমার ভ্যারিয়েবল কি ধরনের ডেটার মধ্যে পয়েন্ট করছে। যে মেমোরি লোকেশনে পয়েন্ট করছে সেখানে তো কিছু একটা ডেটা আছে, একদম এমটি খালি জায়গাতে তো পয়েন্ট করবে না। সেই জিনিসটা মধ্যে কি আছে সেই জিনিসটাকে ডিনোট করে হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা টাইপটা তোমার প্রয়োজনটা কেন? বিভিন্ন ধরনের যে ডেটা আমাদের কাছে থাকে সেই ডেটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এবার সব ধরনের ডেটা নিয়ে এক্স্যাক্টলি সব ধরনের কাজকর্ম কিন্তু করা যায় না। এই যে করা যায় না, সেই জিনিসটাকেই আরো বেশি ভাবে এক্স্যাক্টলি বোঝবার জন্য যে কি কি কাজ এক্স্যাক্টলি আমি করতে পারবো না, সেই কারণেই আমাদের ডেটা টাইপটা দরকার। যেমন কোনো নিউম্যারিক ডেটা টাইপের কথা আমি বলছি, যেমন ধরো এই 2345 বা 9.8 জি এর ভ্যালু, এইরকম জিনিসপত্র নিয়ে, এগুলো নিয়ে তুমি প্লাস মাইনাস ইন্টু ডিভাইড এই ধরনের জিনিসপত্র, বা হয়তো ফ্র্যাকশন এটা ওটা ওইসব জিনিসপত্র করতে পারো। কিন্তু সেম কাজটা তুমি যদি বলো যে আমি একটা ভিডিওর মধ্যে করব প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, সেটা তো হওয়া সম্ভব নয়। ভিডিওর মধ্যে বললে কিছু কিছু ফিল্টার লাগাবো, কিছু ট্রানজিশন দেবো, কিছু কাটস করব, জয়েন্টস করব, একটা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো, এ করবো, সেই জিনিসপত্রগুলো হয়। সেই কারণেই আমাদের ডেটা টাইপটা লাগে। ডেটা টাইপটা আমাদেরকে বলে দিচ্ছে এটা এই টাইপের ডেটা, এর মধ্যে পসিবল কাজকর্মগুলো হচ্ছে যে এই এই জিনিসপত্র প্লাস মাইনাস করা যেতে পারে, না কাট পেস্ট করা যেতে পারে, কি কি করা যেতে পারে সেইগুলোকে ডিফাইন করা হচ্ছে। বেসড অন দ্যাট আমরা আমাদের ফিউচার অ্যাকশনস গুলো কি কি হবে না হবে সেটাকে মুভ করব, আমরা সেইভাবে জিনিসটাকে মুভ করব। সেই কারণেই আমাদের ডেটা টাইপস গুলোকে দরকার। চলো, তো একবার একটু থিওরিটা দেখি, থিওরির মধ্যে কিরকম ভাবে কি হচ্ছে। আচ্ছা, চলো। তো ডেটা টাইপস আমরা হেডিং করেছি, এবার ডেটা টাইপস এর মধ্যে আমাদেরকে দেখতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন। ডেফিনেশনের পর তারপরে আমরা ধীরে ধীরে টাইপসে কি কি আছে আর সেই এক একটা টাইপস এর মধ্যে আসবো। তো ডেফিনেশন আমরা ডেটা টাইপের এইভাবে দিতে পারি যে, একটু লেখাটা বড় করলে মনে হচ্ছে ভালো হতো। ওকে, ডেটা টাইপ represents the type, size and আর এ হতো আশা করছি, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স, টাইপ সাইজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দি ডেটা। সব থেকে শর্টেস্ট এক্সপ্লেনেশন, শর্টেস্ট ডেফিনেশন বললে এই ধরনের একটা কিছু ডেফিনেশন তুমি কিন্তু লিখতে পারো। ডেটা টাইপে কি বলা হচ্ছে, যে টাইপটা বলা হচ্ছে কি ধরনের ডেটা আছে। এবার প্রত্যেকটা ডেটা, প্রত্যেক ধরনের ডেটাকে স্টোর করবার জন্য বিভিন্ন ধরনের মেমোরি অ্যালোকেশন করতে হয়। একটা নাম্বারকে স্টোর করবার জন্য যতটুকু স্পেস লাগা দরকার, একটা গোটা নাম, কারোর নাম বা কোনো জিনিসের বস্তুর নাম বা কোনো কিছু, সেই নাম সেভ করতে কিন্তু তার থেকে বহু বেশি জায়গা লাগবে। বা তুমি আরো ইজিলি এইভাবে ধরো যে আহ, একটা চালের দানাকে স্টোর করতে যে জায়গাটা লাগবে, একটা আস্ত কেককে, ওই বার্থডেতে যে কেক কাটি বড় কেক গুলো, সেই কেককে স্টোর করতে নিশ্চয়ই অনেক বড় জায়গা লাগবে। তো আমি ওই একটা ছোট চালকে একটা চামচের মধ্যে, একটা বাটির মধ্যে, কিছুর মধ্যে রাখতে পারবো, কিন্তু একটা কেককে, আস্ত কেককে তার মধ্যে তো রাখতে পারবো না, একটা বড় জায়গা লাগবে। সেই জিনিসটাই হচ্ছে সাইজ। কি ধরনের ডেটা আছে তার উপর নির্ভর করে বলা হয় যে কি কতটা জায়গা অ্যালোকেট করতে হবে, তাই জন্যই টাইপ, সাইজ আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে কোন ডেটা নিয়ে আমি কি কি ধরনের কাজ করতে পারি না পারি, সেই জিনিসপত্রগুলোকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। তো ডেটা টাইপ রিপ্রেজেন্টস দি টাইপ, সাইজ এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দি ডেটা। ঠিক আছে, হলো। চলো,
এবার তারপরে আমরা আসি যে এবার একটা আমাদের ইমেজ টাইপের জিনিসে আসতে হবে, যেটা হচ্ছে যে ডেটা টাইপসের ক্লাসিফিকেশন কি কি হয়। মেজরলি ডেটা টাইপস যা রয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডেটা টাইপস ইচ এন্ড এভরি ডে তোমাকে ইউজ করতে হবে, আমি শুধু সেইগুলোকেই মেনলি কভার করছি। এছাড়াও দুটো তিনটে আরো আছে যেগুলো অ্যাডিশনালি কিন্তু পাইথনে রয়েছে, তবে সেগুলো ডে টু ডে ইউজের জন্য নয়, সেগুলো খুব ইন্ডাস্ট্রি স্পেসিফিক এক্সাক্ট কাজকর্মের জন্যই ব্যবহার করা হয়। নর্মালি সবসময় ব্যবহার করা হয় না, তো তোমার কাজে লাগলে তখন তুমি ডক্স দেখে নিতে পারো, বা যদি কোয়ারি থাকে তাহলে বলতে পারো, আমরা ভিডিও টিডিও বানিয়ে করে তখন আমরা হেল্প করব। ঠিক আছে। তো ডেটা টাইপকে মেজরলি পাইথনের মধ্যে আমরা দু ধরনের ডেটার মধ্যে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল ভ্যালিউড ডেটা টাইপ। এবার সিঙ্গেলের অপোজিট কি হতে পারে? মাল্টি। মাল্টি ভ্যালিউড ডেটা টাইপ। এই দুটো মেজর টাইপসে আমরা মানে ডেটাকে সেগ্রিগেট করি। এবার একটু লিখে দেখি কিরকম করে কি হয়। ফার্স্টে তাহলে আমরা লিখছি ডেটা টাইপ, সিঙ্গেল ভ্যালিউড ডেটা টাইপ, সিঙ্গেল ভ্যালিউড ডেটা টাইপ। আর একটা হবে হচ্ছে আমাদের মাল্টি ভ্যালিউড ডেটা টাইপ। এই নেক্সট সাইডে আমরা এইখানটায় একটা ক্রিয়েট করব যে মাল্টি ভ্যালিউড ডেটা টাইপ। মাল্টি ভ্যালিউড ডেটা টাইপ, এই দুটো ভাগে আমরা মেজরলি ডেটাকে ডিফাইন করি। এবার সিঙ্গেল ভ্যালুডের মধ্যেও অনেকগুলো রয়েছে, মাল্টি ভ্যালুডের মধ্যেও অনেকগুলো রয়েছে। সিঙ্গেল ভ্যালুডের মধ্যে আমাদের কি কি ডেটা টাইপ আসে সেগুলো একবার দেখি। সিঙ্গেল ভ্যালু ডেটা টাইপের মধ্যে আমরা দু রকমের সেগ্রিগেশন করতে পারি, সেগুলো কি কি চলো দেখে নিই। একটাকে বলা হচ্ছে নিউম্যারিক, নিউম্যারিক ডেটা টাইপ। আর একটাকে বলা হয় বুলিয়ান ডেটা টাইপ। একটা হচ্ছে নিউম্যারিক ডেটা টাইপ, আর দ্বিতীয়টা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। প্রথম আমাদের কাছে অপশন থাকে যেটা, সেটা হচ্ছে ইন্টিজার। এটা হচ্ছে আমাদের প্রথম অপশন, আইএনটি। এইভাবে ইন্টারনালি এটাকে রিপ্রেজেন্ট করা হয়। দ্বিতীয় অপশন আমাদের কাছে থাকে হচ্ছে ফ্লোট। ফ্লোটকে ইন্টারনালিও ফ্লোট হিসেবেই এইভাবেই ডিনোট করা হয়, এইভাবেই ডিনোট করা হয়। তাই জন্য আমি আর কোনো চেঞ্জ কোনো কিছু করছি না। ঠিক আছে। আর তৃতীয় আমাদের একটা ডেটা টাইপ আছে, সেটাকে বলা হয় কমপ্লেক্স। এই এক্সাক্ট নামেই ইন্টারনালিও কিন্তু ডিনোট করা হয়। ঠিক আছে। চলো, তো নিউমেরিকের মধ্যে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, আর বুলিয়ানের মধ্যে এই এক্সাক্ট একটাই ডেটা টাইপ আছে, যে হচ্ছে বুলিয়ান। ইন্টারনালি একে PWL এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে। চলো, এবার আসছি মাল্টি ভ্যালিউড ডেটা টাইপে। এই সিঙ্গেল ভ্যালুড ডেটা টাইপ যেটা ছিল, সেইখান থেকে আমার এলো হচ্ছে এইটা। ঠিক আছে, এইগুলো। এবার তার মধ্যে আছে হচ্ছে আমার দুটো ভাগ, নিউম্যারিক আর একটা ভাগ বুলিয়ান। নিউম্যারিক আর বুলিয়ান, এদের মধ্যে এই ভাগগুলো এবার এলো, ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্স। আচ্ছা, চলো তাহলে এবার মাল্টি ভ্যালুড ডেটা টাইপের মধ্যে আমার কাছে কি কি টাইপ, কি কি জিনিসপত্র আসতে পারে। প্রথম যেটা আমাদের কাছে কটা মেজরলি আসবে সেটা আগে দেখে নি। লিস্ট, টাপল, স্ট্রিং, ডিকশনারি, সেট। ঠিক আছে। চলো, এবার আমরা জিনিসটা একটু লিখে দেখে নিই কি কি আছে না আছে আমাদের কাছে। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে লিস্ট আসবে ইন্টারনালি, এভাবেই। দ্বিতীয় যেটা আমাদের কাছে আসবে সেটার নাম হচ্ছে টাপল। টাপল। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রিং। ইন্টারনালি একে রিপ্রেজেন্ট করা হয় STR এইভাবে। তারপরে যেটা আসে
সেটার নাম হচ্ছে ডিকশনারি। ডিকশনারি ইন্টারনালি একে ডিআইসিটি এই নামে রিপ্রেজেন্ট করা হয়। আর লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে সেট। ইন্টারনালি এইভাবেই সেট হিসেবেই রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এই ইন্টারনালি কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কেননা পড়বার সময় তোমরা একরকম ভাবে পড়ছো করছো সেটা ঠিক, কিন্তু যখন প্রোগ্রাম করবে প্রোগ্রাম লিখবে তখন কিন্তু ইন্টারনাল যে রিপ্রেজেন্টেশন গুলো রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু তোমাকে কাজকর্ম করতে হবে। তুমি কিন্তু তখন এটা বলতে পারো না যে আমি ওই কিভাবে গোটাটা লেখা রয়েছে সেইভাবে করব। মেজরলি সবার গোটা গোটা নামই রয়েছে, যেমন ফ্লোট আছে, কমপ্লেক্স আছে, লিস্ট, টাপল, সেট, এরা রয়েছে, কিন্তু স্ট্রিং, ডিক্ট এই জিনিসপত্রগুলো কিছু কিছু জায়গায় কিন্তু ছোট ছোট নাম আছে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা স্টার্ট করব সিঙ্গেল ভ্যালুড। আজ আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ডেটা টাইপ গুলো আমাদের কাছে কি কি আছে সেইগুলোতেই আমরা কমপ্লিট করব। তো প্রথম যেটা ডেটা টাইপ আসছে সেটা আমাদের কাছে আসছে হচ্ছে ইন্টিজার। চলো তো তাহলে আমরা ইন্টিজার দিয়ে স্টার্ট করি এখন। আচ্ছা, ইন্টিজার বা এইটা জানবার আগে আমরা বরঞ্চ একবার একটু সিঙ্গেল ভ্যালুড আর মাল্টি ভ্যালুড ডেটা টাইপ কি জিনিস সেটা একবার বরঞ্চ দেখে নিই। সেটা দেখাটা অনেক বেশি জরুরি হবে। হোয়াট ইজ দিস সিঙ্গেল ভ্যালুড ডেটা টাইপ? হোয়াট ইজ দিস সিঙ্গেল ভ্যালুড ডেটা টাইপ? সিঙ্গেল ভ্যালু ডেটা টাইপ মানে হচ্ছে দ্য ডেটা অর দি data or data type, the data or data type which consists single value, বা তুমি which consists of only one value এরকম ভাবে লিখতে পারো, সিঙ্গেল ভ্যালু আর অনলি ওয়ান ভ্যালু যেটা ইচ্ছা সেইভাবে লিখতে পারো। and is assigned to a variable. এটা হচ্ছে এর ডেফিনেশন, দ্য ডেটা অর ডেটা টাইপ which consists of a single value or only one value and is assigned to a variable is known as a single value data type. ঠিক আছে, এবার মাল্টি ভ্যালিউড ডেটা টাইপ যদি যাই, মাল্টি ভ্যালিউড ডেটা টাইপ তাহলে কি হয়? মাল্টি ভ্যালিউড ডেটা টাইপ, মাল্টি ভ্যালিউড ডেটা টাইপ তাহলে আমরা কি করতে পারি? দ্য ডেটা অর ডেটা টাইপ which consists of more than one value.
সিঙ্গেল ভ্যালু যেটা রয়েছে সেটাকে আমি বলতে পারি মোর দ্যান ওয়ান ভ্যালু অ্যান্ড ইজ অ্যাসাইন্ড টু আ সিঙ্গেল ভ্যারিয়েবল, সেটাই হচ্ছে মাল্টি ভ্যালু ডেটা টাইপ। তো এইটাকে আমি পুরোটা কপি করব, এই যে লেখাটা আছে সেটাকে পুরোটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, which consists of more than one value. More than one value and is assigned to a variable is known as a multi-valued data type. এখানে যাই করে নাও না কেন ভ্যারিয়েবল কিন্তু একটারই কথা বলা হচ্ছে, মাল্টিপল ভ্যারিয়েবলস এর মধ্যে কথা বলা হচ্ছে না। একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ডেটা যদি থাকে তাহলে সিঙ্গেল ভ্যালুড, একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ডেটা একসঙ্গে যদি একটা সংসার বাঁধে থাকে তাহলে সেটা মাল্টি ভ্যালুড। এবার সংসার বেঁধে আছে না সিঙ্গেল ব্যাচেলর রয়েছে সেই জিনিসটার মধ্যে ডিফাইন করছে যে সিঙ্গেল ভ্যালুড বলবো না মাল্টি ভ্যালুড বলবো, এই জিনিসটাই হয়। ঠিক আছে, চলো এইবার আমরা সিঙ্গেল ভ্যালুডের মধ্যে আসি, যে নিউম্যারিক ডেটা টাইপ। নিউম্যারিক ডেটা টাইপ মানে বলা হচ্ছে যে সেই সমস্ত ডেটা টাইপ যারা নাম্বারস নিয়ে কাজ করে, ম্যাথামেটিক্যালি যে নাম্বার গুলো তুমি লেখো সেই ধরনের নাম্বার নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হচ্ছে নিউম্যারিক ডেটা টাইপ। ঠিক আছে, তো এবার নিউম্যারিক ডেটা টাইপের মধ্যে প্রথম যে ডেটা টাইপ আছে সেটা হচ্ছে ইন্টিজার, INT। ইন্টিজার নিয়ে এবার কি হয়, ইন্টিজারটা এবার আমরা দেখি। চলো, তো এর জন্য আমরা একটা হেডিং বানাই, ইন্টিজার internally represented as INT। চলো, ইন্টিজারের মধ্যে আমরা তাহলে কি কি বলতে পারি। প্রথমত যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন, হোয়াট আর ইন্টিজার। সহজ ভাষায় বলতে গেলে ইন্টিজার মানে সেই নাম্বারগুলো যেগুলোর কোনো ডেসিমাল পয়েন্ট নেই, যেগুলো একেবারে হোল নাম্বার, যেগুলোর কোনো ফ্র্যাকশনাল পার্ট নেই বা p/q করে যে পার্টটা হয় সেটা নেই। তো গোটা নাম্বার বলতে কি বলতে পারি, যেরকম ধরো 1, 2, 23, 54, 69, এদের মধ্যে এরা কিন্তু এক একজন হোল নাম্বার, এদের মধ্যে 23/52 এইরকম টাইপের নেই, বা 23.45 দশমিক সংখ্যা দেওয়া কোনো নাম্বার চলে না এখানে। যাই হয় গোটাগুটি নাম্বার হয়, কোনো ভাগ থাকে না। ঠিক আছে, তাকেই বলা হয় ইন্টিজার। এবার এই নাম্বারগুলো কিরকম টাইপের হতে পারে, এক হতে পারে পজিটিভ, যেটা হচ্ছে +23, +45, +54 এইভাবে হতে পারে। আবার হতে পারে নেগেটিভ, -23, -45, -69 এইভাবে হতে পারে। পজিটিভ আবার নেগেটিভ দু ধরন ভাবেই হতে পারে। কেননা তুমি যদি একটা প্লাস করো, এরা দুটো নাম্বারের প্লাস করছো, তো তাহলে তোমার কাছে পজিটিভ অ্যান্সার আসবে, এটা তো কাইন্ড অফ এক্সপেক্টেড। কিন্তু তুমি যদি একটা মাইনাস করো আর সেখানে হয়তো একটা ছোট নাম্বার রয়েছে, তার থেকে একটা বিশাল বড় নাম্বার তুমি মাইনাস করলে, তখন তো নেগেটিভ ভ্যালু আসবে। সেই ভ্যালুগুলোকেও তো স্টোর করতে হবে, আর সেগুলোর মধ্যেও যে সবসময় দশমিক সংখ্যা দিয়েই আসবে সেটা তো বলতে পারো না। সেটা তো গোটা একটা নাম্বার হতেই পারে না, তুমি গোটা নাম্বার নিয়ে কাজ করছো তো গোটা নাম্বারই আসা উচিত ভাই। তখন সেইগুলো কি করে করবো, সেই কারণেই পজিটিভ ইন্টিজার্সও হয় নেগেটিভ ইন্টিজার্সও হয়। নেগেটিভ ইন্টিজার্স রিপ্রেজেন্ট জাস্ট একটা মাইনাস সাইন দিয়ে দিতে হয়, এর বেশি আর কোনো কিছু নয়। চলো, তো বেসিক যদি একটা আমাদেরকে ডেফিনেশন লিখতে হয়, ডেফিনেশনটা কিভাবে লিখবো সেটা আগে দেখি। ডেফিনেশন আমাদেরকে এভাবে লিখতে হবে, দিজ আর রিয়েল নাম্বারস, দিজ আর রিয়েল নাম্বারস উইদাউট হ্যাভিং এনি without having any decimal point. These are real numbers without having any decimal point. ঠিক আছে, একটু বড় করে দিলাম, আশা করছি পড়তে এবার একটু সুবিধা হবে। আচ্ছা, তো ইন্টিজারে প্রত্যেকটা যে ডেটা টাইপ হয়, এই প্রত্যেকটা ডেটা টাইপের কিন্তু সরি একটা করে ডিফল্ট ভ্যালু থাকে। এই ডিফল্ট ভ্যালুটা কি জিনিস, ডিফল্ট ভ্যালুটা হচ্ছে যে এমন একটা ভ্যালু যে ভ্যালুটা দিয়ে এই ডেটা টাইপটাকে রিপ্রেজেন্ট করা যায় প্রথমত, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই ভ্যালুটা যদি প্লাস মাইনাস ইনটু ডিভাইড কোনো কিছু যদি করি, প্রাইমারিলি প্লাস মাইনাস, তাহলে যে কোনো একটা ভ্যালু তোমার কাছে এক্সিস্টিং আছে তার সঙ্গে এই ডিফল্ট ভ্যালুকে আমি প্লাস মাইনাস করলাম, তাতে ওই যে ভ্যালুটা বড় ভ্যালুটা ছিল তোমার কাছে সেটার কোনো চেঞ্জ হবে না। সেই কারণেই একে বলা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট হচ্ছে একদম নিউট্রাল থাকে, কারোর সাথে পাশে থাকে না।
কোনো কিছু একে করলে করলে এর কোনো চেঞ্জ হবে না, যেটা দিয়ে করবে সেটা যা আছে সেইটাই থাকবে, তাছাড়া কোনো কিছু হবে না। যেমন ধরো আমি বলতে পারি জিরো, কোনো একটা নাম্বার আছে 23.45, হ্যাঁ, তার সঙ্গে আমি জিরো অ্যাড করলাম, কি হবে? কিছু হওয়া সম্ভব নয়। জিরো মাইনাস করলাম, কোনো কিছু হওয়া সম্ভব নয়। হ্যাঁ, জিরো ইনটু করলে বা জিরো দিয়ে ডিভাইড করলে, মানে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করলে একটা কোনো কিছু মানে প্রবলেম হতে পারে, জিরো আসবার কথা বা নট ডিফাইন্ড এরকম ভাবে আসবার কথা, সেই কারণে। কিন্তু আমরা এখানে জাস্ট প্লাস মাইনাস দিয়েই কথাটা বলছি। এক্স্যাক্টলি, ঠিক আছে। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এ সেটা হচ্ছে ওয়ান, সেটা আলাদা জিনিস, সেটাতে এখন যাচ্ছি না। নর্মাল প্লাস মাইনাস করতে গেলে কি জিনিসটা আসবে সেটাই হচ্ছে আমার ডিফল্ট ভ্যালু হিসাবে গণ্য করা হয়। তো ডিফল্ট ভ্যালু অফ ইন্টিজার ইজ ইজ জিরো। এবার আমি মুখ থেকে তোমাকে বলে দিচ্ছি এটা ডিফল্ট ভ্যালু যে জিরো, সেটা তোমার বিশ্বাস করবার মতন কোনো কারণ নেই। এটার এক্স্যাক্টলি আমি প্রুফ দেখাবো কি কারণে আমি জিরো বলতে পারছি, ঠিক আছে। বেশ, এরপর আসে যে এই ডেটা টাইপের যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো তো নাম্বার, নাম্বার স্টোর করবার জন্য কম্পিউটারের অবশ্যই একটা রেঞ্জ থাকে। এই রেঞ্জটা কেন করা হয় যে মানে কম্পিউটার কতটা ডেটা প্রসেস করতে পারে না পারে সেই কারণে এই রেঞ্জটা রাখা হয়, কত বড় বড় লার্জ নাম্বারস নিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার প্রথমত কিন্তু তৈরি হয়েছিল অ্যাজ নাম্বার ক্রাঞ্চার্স বলতে একটা বড় বড় মস্ত বড় বড় ক্যালকুলেটরের জন্য। এই যে এখন সেন্সাস হচ্ছে, সেন্সাসের যে ডেটা গুলো ক্যালকুলেট করবে এ করবে, এতে কিন্তু প্রচুর নাম্বার এটা ওটা জিনিসপত্র থাকে, ফ্যামিলি মেম্বার্স ডেটা এটা ওটা অনেক কিছু থাকে। সেই জিনিসগুলোকে প্রসেস করবার জন্যই কিন্তু কম্পিউটারকে তৈরি করা হয়েছিল, বড় বড় নাম্বার ক্যালকুলেশনের জন্য। সেই কারণে এর মধ্যে কিন্তু রেঞ্জ বলে একটা জিনিস আছে, এত বড় নাম্বার অবধি তুমি ক্যালকুলেট করতে পারবে, তারপরে কি করতে হবে সেটা তুমি ভাবো। সেই রকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো এর রেঞ্জ হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটির সাইন কি করে দেবো সেটা আমি জানি না, তো আমি আইএনএফ লিখছি, ঠিক আছে। আইএনএফ বলতে আমি ইনফিনিটি বোঝাচ্ছি, নেগেটিভ ইনফিনিটি। নেগেটিভ ইনফিনিটি মানে হচ্ছে নেগেটিভ সাইডে নাম্বার লাইন যদি তুমি দেখো, নাম্বার লাইন দেখলে, অঙ্কে তো নাম্বার লাইন দেখেছো, নেগেটিভ ইনফিনিটি মানে ধরে নিচ্ছি আমি আপাতত জন্য -100। ইনফিনিটি মানে যেটা কাউন্ট করা যায় না, সেটা অনেক বড় নাম্বার, তো 100 ওটা অবশ্যই নয়, ওটা কয়েক লাখে কোটিতে যাবে। তো -100 থেকে আস্তে আস্তে আসবে জিরো, যে মিডিলে থাকবে। তার আগে একটা কমা দিয়ে দিই কারণ প্রচুর নাম্বার আছে, তো প্রচুর নাম্বার আছে। তারপরে জিরোর পর থেকে কি শুরু হয়, পজিটিভ ইনফিনিটি শুরু হয়। ওইদিকেও যা যাচ্ছে নেগেটিভ সাইডে, পজিটিভ সাইডেও তাই যাবে, ঠিক আছে। তো তারপরে টু পজিটিভ আইএনএফ, এটা হচ্ছে রেঞ্জ, এটাকে বলা হয় রেঞ্জ। রেঞ্জ এক্স্যাক্টলি তুমি এটা দেখলে তোমার মনে থাকবে যে আমি এক্স্যাক্টলি রেঞ্জের কথাই এখানে বলেছি, ঠিক আছে। রেঞ্জ। চলো এবার আমরা একটু কোড দেখি কিরকম কি ইন্টিজার্স আসছে, কত বড় আসছে না আসছে, তারপর যাব আমরা ইন্টিজারকে ইন্টারনালি কিভাবে স্টোর করতে হয়। ইন্টিজার্স হচ্ছে যে কোনো নাম্বার যার কোনো ডেসিমাল পয়েন্ট থাকে না। তো 23 এ হতেই পারে। এবার এটা ইন্টিজার না অন্য কোনো কিছু সেটাও তো চেক করতে হবে। সেটা করবার জন্য আমাদের কাছে ইনবিল্ড একটা ফাংশন আছে যার নাম হচ্ছে টাইপ। টাইপ এটা একটা ইনবিল্ড ফাংশন আমাদের কাছে অলরেডি দেওয়া আছে। টাইপ অফ এ যদি তুমি দেখো তাহলে হচ্ছে ক্লাস ইন্ট। এই যে ইন্ট, ইন্টারনালি ইন্টিজারকে আইএনটি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, সেটা আমি নোটসে অলরেডি বলেছিলাম। সেই জিনিসটাই হচ্ছে এখানে। আচ্ছা, টাইপ অফ টাইপ অফ 65, আবারও ইন্ট, এটাও একটা ইন্টিজার। এবার ইন্টিজারের রেঞ্জ তো নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি অবধি, তো নেগেটিভ নাম্বারসেও নিশ্চয়ই মানে ইন্টিজারই দেওয়া উচিত, ক্লাস ইন্ট যে আউটপুটটা আমরা পাচ্ছি সেটাই নিশ্চয়ই পাওয়া উচিত। দেখো সেখানেও কিন্তু ক্লাস ইন্টই পেলে, তো
তো তার মানে তোমার এটা ক্লিয়ার যে পজিটিভ ইনফিনিটি টু নেগেটিভ ইনফিনিটি কাজটা করে, কারণ পজিটিভ নাম্বার নিয়েছি, নেগেটিভ নাম্বার নিয়েছি। এবার তোমার মনে হচ্ছে যে একটা বিশাল বড় নাম্বার না নিলে আমার ঠিক পোষাচ্ছে না, তো আমি, ঠিক আছে, আশা করছি এটা একটা ফোন নাম্বার লেভেলের সাইজের নাম্বার। দেখো, এত বড় বড় নাম্বার নিয়েও কিন্তু তুমি কাজকর্ম করতে পারো। আর এই নাম্বারটাকে এক্স্যাক্টলি আমি যদি পজিটিভে চেঞ্জ করে দিই, এই নেগেটিভ সাইনটাকে উড়িয়ে দেবো, তারপরেও কিন্তু এটা ইন্টিজার থাকছে। ঠিক আছে, এইভাবেই হচ্ছে ইন্টিজারের রেঞ্জকে তুমি বুঝতে পারছো যে এটা কত বড় লেভেলের সাইজে যেতে পারে। এটা আরো অনেক বড় ক্যাপাবিলিটি সেখানে কিন্তু করতে পারে, কারণ ইনফিনিটি এত ছোট নাম্বার নয়। ঠিক, চলো, এবার ব্যাপারটা আসছে যে এইখানটায় আমরা ডিফল্ট ভ্যালু অফ ইন্টিজার ইজ জিরো, এই ডিফল্ট ভ্যালু জিনিসটা যে বললাম সেইটা কি করে চেক করব যে ডিফল্ট ভ্যালু কি আছে। এমন একটা সিচুয়েশন ধরো যেখানে তুমি ডেটা টাইপটা তো হয়তো জানো, কিন্তু যেটা এখনই চলছে এক্স্যাক্টলি ডিফল্ট ভ্যালুটা কি সেই ডেটা টাইপের নিউট্রালাইজড ভ্যালু যেটা, সেটা তুমি এখন জানো না। কিন্তু কম্পিউটার তো জানে অবশ্যই যে এইটাই ডিফল্ট ভ্যালু। কম্পিউটার জানে, এটা গ্যারেন্টিড, আমি বলে দিচ্ছি কি করে জানে। সেই কারণে তুমি যখন জানো না তখন কনফিউশনের টাইমে কম্পিউটারকে জিজ্ঞেস করো যে এটা কি আছে। জাস্ট ইনস্ট্রাকশনটা দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মে তোমাকে ইনস্ট্রাকশন দিতে হবে, তাহলেই ওটা বুঝতে পারবে যে এটা কি, এর ডিফল্ট ভ্যালুটা কি আছে। ইনস্ট্রাকশন দেওয়ার নিয়মটা হচ্ছে এরকম ভাবে, কোনো একটা ভ্যারিয়েবল নাও, ডি নিলাম, কোনো একটা ভ্যারিয়েবল ডিফল্টের ডি নিচ্ছি, ঠিক আছে। এই যে ইন্টারনালি রিপ্রেজেন্টেশন অফ ইন্টিজার হচ্ছে আইএনটি, এই জিনিসটাকে লেখো। কপি করে নিচ্ছি আমি আপাতত, আইএনটি, এরপর ওপেন ক্লোজ ব্র্যাকেটস দাও। ঠিক আছে, কিছু দেখতে পাচ্ছ না এখন, লেখো ডি লেখো। এইটাই হচ্ছে ডিফল্ট ভ্যালু। এইভাবে আমাদেরকে কোনো ভ্যারিয়েবলের মধ্যে ডিফল্ট ভ্যালুকে স্টোর করতে হয়। ঠিক আছে, এটাই এই কারণে আমি তো এখানে, তুমি বলতে পারবে না যে কোনো রকম কোনো নাম্বার এ এক্সপ্লিসিটলি আমি নিজের থেকে কোনো কিছু পাস করেছি, সে সমস্ত তো আমি কোনো কিছু করিনি। নিজের থেকে যেটা ইন্টারনালি স্টোর আছে ইন্টারপ্রেটারের মধ্যে সেই জিনিসটাকেই এখানে দেখানো হয়েছে, সেই জিনিসটাই হচ্ছে জিরো। সেই কারণেই আমি বলতে পারি ইন্টিজারের ডিফল্ট ভ্যালু হচ্ছে জিরো। এরকম প্রত্যেকটা ডেটা টাইপের নিজস্ব নিজস্ব একটা একটা করে ডিফল্ট ভ্যালু কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো এবার বরঞ্চ আমরা দেখি যে ইন্টারনালি ইন্টিজাররা কিভাবে স্টোর হচ্ছে। এই যে এই নাম্বারগুলোকে আমরা দেখছি, এই নাম্বারগুলো এ বি সি ডি এরা যে রয়েছে, এরা ইন্টারনালি কিভাবে স্টোর হয়। তো কটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পলের রাইটিংটা আমরা এখানকার মধ্যেই করে দিচ্ছি। এ কমা বি কমা সি ইকুয়ালস টু 23 কমা 45 কমা 67। মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশন এর আগের ভিডিওতেই দেখিয়েছি যে মাল্টিপল ভ্যালু ডান দিক আর বাঁ দিক ইকুয়াল টু, ডান দিক আর বাঁ দিকে সেম নাম্বার অফ ভ্যারিয়েবলস রাখতে হয়, তাহলে এক একটা ভ্যালু এক একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে যায় অটোমেটিক্যালি। সেম জিনিসটা আমি করেছি, জাস্ট কি আমার পড়বার সুবিধার জন্য এইভাবে একটা লাইনের মধ্যে কনসাইন্সলি আমি কাজটা করেছি। ঠিক আছে, চলো এবার আমাদেরকে একটা ছবি আঁকতে হবে। এর মধ্যে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে প্রথম যেটা আছে সেটাকে বলা হয়, প্রথমটাকে বলা হয় স্ট্যাক, আর এটাকে আমরা অল্ট এ কপি করি, এখানে একটা পেস্ট করে দিই। আর দ্বিতীয়টাকে বলা হয় হিপ, দ্বিতীয়টাকে বলা হয় হিপ। এবার এই হিপকে আরো একটা মানে ইজি নামে কি, স্ট্যাক আর হিপকে আরো ইজি নামে কি করে বলা হয়, এটা তো র্যামের মধ্যে এক্স্যাক্টলি এই নামেই থাকে, সেই কারণে ইজি নামে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল স্পেস। এটাকে বলা হয় ভ্যারিয়েবল স্পেস, আর এটাকে বলা হয় ভ্যালু, এটাকে বলা হয় ভ্যালু স্পেস। একটা হচ্ছে ভ্যারিয়েবল স্পেস আর অন্যটাকে বলা হয় ভ্যালু স্পেস। ঠিক আছে, এবার প্রথম ভ্যালু আমাদের কাছে কি আছে, 23। প্রথম ভ্যালু 23। চলো, তো 23 কে তো আমাকে স্টোর করতে হবে না, 23 কে আমি স্টোর কি করে করি, তার জন্য তুমি একটা বক্স নাও ফার্স্টে। এবার এই যে বক্সগুলোর মধ্যে স্টোর হচ্ছে, এরা প্রত্যেকে কিন্তু একটা একটা করে মেমোরি অ্যাড্রেস পাচ্ছে।
সেই মেমোরি অ্যাড্রেস গুলো অ্যাজ ভ্যারিয়েবলস আর পয়েন্টার্স হিয়ার, ভ্যারিয়েবলরা সবাই এখানে পয়েন্টার, তো তারা মেমোরি অ্যাড্রেসই স্টোর করতে পারবে, তারা তো ডাইরেক্ট ভ্যালু স্টোর করতে পারবে না। তো তাই জন্য আমাদেরকে মেমোরি অ্যাড্রেস দিতে হবে। মেমোরি অ্যাড্রেসটা কিভাবে দেব? আমরা হেক্সাডেসিমাল কোনো কিছু দিচ্ছি, যে 0x23, যেহেতু এখানে 23 করা আছে সেই সূত্রে আমরা এখানে এইভাবে দিলাম। আর এর একটা অ্যাড্রেস দিচ্ছি যে 0x45, আর এর জন্য আমরা অ্যাড্রেস দিচ্ছি 0x67। ঠিক আছে, এই তিনটে আমাদের অ্যাড্রেস হলো। এবার আমাদেরকে ক্রিয়েট করতে হবে যে ভ্যারিয়েবলস গুলো, কি কি ভ্যারিয়েবল আছে, এ বি সি, আমাদের কাছে তিনটে ভ্যারিয়েবল আছে। এর মধ্যে এক্স্যাক্টলি আমরা তাহলে কি ভ্যালু স্টোর করব? এর মধ্যে এ কাকে পয়েন্ট করছে? এ পয়েন্ট করছে এই ভ্যালুটাকে, তাহলে আমাদেরকে স্টোর করতে হবে 0x23, 0x23। বি এর মধ্যে আমাদেরকে স্টোর করতে হবে তাহলে 0x45, আর সেম ওয়েতে আমাদের সি এর মধ্যেও স্টোর হবে 0x67। ঠিক আছে, সেম ওয়েতেই এটা স্টোর হবে। তার মানে আমরা যদি দেখি তো তাহলে এ পয়েন্ট করছে এই মেমোরি লোকেশনে, বি পয়েন্ট করছে এই মেমোরি লোকেশনে, আর সি পয়েন্ট করছে এই মেমোরি লোকেশনে। ঠিক আছে, এ বি আর সি তিনজনে এই তিনটে মেমোরি লোকেশনে পয়েন্ট করছে। এইভাবে ইন্টিজার্স এর কিন্তু মেমোরি অ্যালোকেশন হয়। আর এই গোটা জিনিসটা যেটা তুমি দেখলে এতক্ষণ ধরে, এই গোটা জিনিসটা এত কিছু যে তুমি দেখলে, এই জিনিসটা কমপ্লিটলি কিন্তু র্যামের ভিতরে হতো। এটা র্যামের পার্ট, সেই কারণে এইভাবে হয়। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখতে পারি যে যে কোনো ইন্ডিভিজুয়াল যে ডেটা টাইপগুলো রয়েছে, ইনফ্লোট, কমপ্লেক্স, বুলিয়ান সবাই রয়েছে, তাদের সবার মেমোরি অ্যালোকেশন এক্স্যাক্টলি এইভাবেই হয়। মেমোরি অ্যালোকেশন চেঞ্জ কখন হবে? চেঞ্জ তখনই হবে যখন তুমি মাল্টি ভ্যালুড ডেটা টাইপে যাবে। তার আগে কিন্তু কোনো রকম মেজর ডেটা টাইপের চেঞ্জ আসবে না। মানে এই মেমোরি অ্যালোকেশনের কিন্তু মেজর কোনো চেঞ্জ আসবে না। জাস্ট নাম্বারগুলো কি রাখছি, নাম্বারগুলোতেই চেঞ্জ আসবে, তার বেশি কোনো কিচ্ছু না। ঠিক আছে, চলো। তো এই হয়ে গেল আমাদের মেমোরি অ্যালোকেশন ফর ইন্টিজার্স। তো এবার আমরা নেক্সট ডেটা টাইপের মধ্যে শিফট করি। ফ্লোট কি জিনিস? ফ্লোট হচ্ছে সেই সমস্ত নাম্বার যার পরে একটা ডেসিমেল পয়েন্ট রয়েছে, সেটাকেই আমরা বলবো ফ্লোট। ঠিক আছে, এবার ইন্টিজার হিসেবে যে নাম্বারগুলোকে লিখেছিলাম সেগুলো কি কি ছিল? 23, 24, 25 এইভাবে ছিল। তার সঙ্গে একটা ডট পয়েন্ট যোগ করে দেবো, 0.34, 0.45, এরকম করে যোগ করে দেবো, তাহলেই সেটা ফ্লোট হয়ে যাবে। ঠিক আছে, এই ফ্লোটিং পয়েন্টে এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো এর ডেফিনেশন যদি বলতে চাই, ডেফিনেশন বলতে গেলে তাহলে আমাদেরকে কিভাবে বলতে হবে? ইন্টিজারের জন্য যে ডেফিনেশনটা ছিল সেটা ছিল দিজ আর রিয়েল নাম্বারস উইদাউট হ্যাভিং এনি ডেসিমাল পয়েন্ট। এগুলো হচ্ছে রিয়েল নাম্বার যাদের কোনো ডেসিমাল পয়েন্ট নেই। এই জিনিসটাকে, এই উইদাউটটাকে উইথ হ্যাভিং ডেসিমাল পয়েন্ট, রিয়েল নাম্বারস উইথ এ ডেসিমাল পয়েন্ট, এইটুকু খালি আমরা চেঞ্জ করব, তাহলেই হয়ে যাবে সেটা ফ্লোটের ডেফিনেশন, যে দিজ আর রিয়েল নাম্বারস উইথ এ ডেসিমাল পয়েন্ট। ঠিক আছে, এবার এই নাম্বারগুলো লেখার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা হচ্ছে এ ডট পি। এই পয়েন্টটা ওইটা তো থাকতেই হবে, দশমিক যে পয়েন্টটা সেটা থাকতেই হবে, তাই জন্য এ দশমিক বি, এইভাবে এটাকে লিখতে হয়। ঠিক আছে, এবার হচ্ছে এর যে ডিফল্ট ভ্যালুটা, ডিফল্ট ভ্যালু হিসেবে কি বলেছিলাম, যেটা হচ্ছে একটা নিউট্রালাইজড ভ্যালু, অন্তত প্লাস মাইনাস করবার জন্য একটা নিউট্রালাইজড ভ্যালু। তো সেই ভ্যালুটা হচ্ছে 0.0। ঠিক আছে, এবার এই 0.0টা আমি বলে দিলাম, কিন্তু তুমি লিখবে কি করে যখন তুমি জানো না? তখন তুমি ডেটা টাইপটা তো জানো, যে ডেটা টাইপটার নাম হচ্ছে ফ্লোট, FLOAT, এইভাবেই ইন্টারনালি ওকেটাকে মানে বলা হয়। তো সেই ফ্লোট, ওপেন ক্লোজ প্যারান্থিসিস, ওপেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটস দিলে
তাহলে এই ডিফল্ট ভ্যালু 0.0 এটা তোমার স্টোর হয়ে যাবে। এবার আসি এর রেঞ্জ কি। রেঞ্জ হচ্ছে নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি। রিয়েল নাম্বারস এর বা ইন্টিজার্স এর যা রেঞ্জ ছিল এরও রেঞ্জ কিন্তু এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, এবার এর এক্সাম্পল ওই যেগুলো বলেছিলাম। এবার একটা পয়েন্ট আমাকে বলতে হবে ফ্লোটের জন্য। ফ্লোট যে নাম্বার গুলো হয় সেগুলো কিন্তু অনেকটা অ্যাপ্রক্সিমেট নাম্বার, এগুলো কিন্তু কমপ্লিট রিয়েল নাম্বার টাইপের জিনিসপত্র নয়। কেন অ্যাপ্রক্সিমেট বলছি, যে যতটা পার্ট গোটা আছে সেই পার্টটা তো হলো, কিন্তু তারপরে যে পার্টটা রয়েছে যেটাতে একটা ছোট্ট ফ্র্যাকশন আছে সেই পার্টটা কিন্তু অনেকটা অ্যাপ্রক্সিমেট, কেননা কম্পিউটার কতটা ক্যালকুলেট করতে পারছে তার উপর ভিত্তি করে ওই পার্টটাকে লেখা হয়। অনেক সময় e⁻10 দিয়ে দিয়ে ওইভাবে লিখে দেওয়া হয় যে পিছনের নাম্বারগুলো উড়ে গেছে, বা অনেক সময় ধরো রেকারিং ডিজিটস যখন আসে 3.333333 করতে করতে চলেই যাচ্ছে আদি অনন্তকাল ধরে ওই রেকারিং ডিজিটস গুলো চলতে থাকবে। তখন কি হবে, যে কয়েকটা 3 দেওয়ার পর লাস্টে ওই যে বার জিনিসটা আমরা খাতায় লিখবার সময় দিই 3 বার 3.3 বার করে দিলাম, যে ওটা 3টা রিপিট করবে। সেই জিনিসটা 3.33 কয়েকটা লিখতে লিখতে 5 করে দিল কি 7 করে দিল, এরকম করে যে অত দূর পর্যন্ত আমি ক্যালকুলেট করতে পারছি অ্যাপ্রক্সিমেটলি, তারপর আর আমার পক্ষে ক্যালকুলেট করা সম্ভব হচ্ছে না, সেই জিনিসটা করে। তাই ফ্লোটিং পয়েন্ট যখনই রাখবে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার লিখবার সময় একটু দেখে একটু বুঝে। তবে হ্যাঁ, নর্মালি আমরা যে ধরনের যা ক্যালকুলেশন করি না করি ডে টু ডে লাইফসে, তাতে সেই ধরনের প্রবলেম তুমি খুব একটা দেখতে পাবে না, যদি খুব তুমি একদম ইন্ডাস্ট্রির ভিতরে থাকো তোমাদের ইন্ডাস্ট্রিতে অত্যন্ত বড় বড় নাম্বারস নিয়ে কাজ করতে হয়, যেমন ম্যাথস হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রির ইকুয়েশনস হতে পারে, সেই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় এক্সট্রিম বড় বড় নাম্বার নিয়ে কাজ করছো, তখন হয়তো বাই এনি চান্স প্রবলেম হতে পারে। তাছাড়া ডে টু ডে লাইফে তুমি এই ধরনের প্রবলেম খুব একটা ফেস করবে না, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তো একবার এক্সাম্পল গুলো দেখে নিই, যে এক্সাম্পল লিখতে গেলে কি রকম ভাবে কি লিখতে হয়, কেমন ভাবে হয়, সেটা একবার দেখে নেওয়া যাক। চলো একবার আইডিয়ালিতে আসি। আইডিয়ালিতে এলে তাহলে এ একটা ভ্যারিয়েবল নিচ্ছি, বা একটা ভ্যারিয়েবল নেব না, টাইপ অফ, টাইপ ফাংশন ছিল টাইপ অফ 23.45। এ দেখো, ফ্লোট ইন্টারনালি ফ্লোট এইভাবেই স্টোর করতে হয়। আচ্ছা, টাইপ অফ, সামনেটাকে আমি জিরো রাখতে পারি। জিরো রাখতে পারাটা সম্ভব, কেননা নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, তার মাঝখানে জিরোটাও আসছে, 0 পয়েন্ট সামথিং, এটা একটু পজিটিভের সাইডে ঘেসে গেছে, কারণ জিরো ক্রস করে গেছে, জিরো গোটা নিয়ে তারপরে সামথিং একটা ফ্র্যাকশন, এটাও কিন্তু আমরা রাখতে পারি। ঠিক আছে, এবার কোনো একটা নাম্বার, দাঁড়াও, কোনো একটা নাম্বার যেটার খালি আমার কাছে এই হোল পার্টটাই রয়েছে, তারপরে আর আমার কাছে কোনো নাম্বার নেই, কোনো একটা রেজাল্ট তো আমার এরকম আসতে পারে। সেই সূত্রে আমি জিরো বসিয়ে দিলাম, 0.0। এটা কি ফ্লোট হবে না ইন্টিজার হবে, কারণ জিরোর তো ভ্যালু নেই। পয়েন্টের পর জিরো দেওয়াও যা, না দেওয়াও তাই। তুমি যদি বলতে পয়েন্টের পর 1 দেবো, 2 দেবো, কিছু একটা দেবো, তাহলে একটা কথা থাকে। জিরো দিয়ে তুমি কি বা বোঝাতে চাও? জিরো দিয়ে তো কোনো কিছু নয়, খাতায় যখন লিখবে তখন তুমি 23.0 তো আর লিখবে না, 23.0 এসে না 23 সোজা লিখে দেবে। এখানে কি জিনিসটা হয়, এখানে কি সেম ভাবে ইন্টিজারে চলে যায় জিনিসটা, না ফ্লোটেরটা ফ্লোটের মধ্যেই থাকে, সেটা দেখা প্রয়োজন। ফ্লোটেরটা এখানে ফ্লোটের মধ্যেই থাকে, ফ্লোটটা ইন্টিজার হবে না। কেন হবে না? এই যে পয়েন্ট জিরোটা দেওয়া হয়েছে সেই কারণে, এইটা এই পয়েন্টটা ডেসিমাল পয়েন্টটা হচ্ছে এক্সকিউজ মি, ফ্লোট লেখার একটা সিনট্যাক্সের মধ্যে পড়ে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার যখনই তুমি লিখতে যাবে তখন তোমার এই সিনট্যাক্সটা দেখতেই হবে। এবার একটু বড় বড় কিছু নাম্বার নিই, 0.90, দেখি কেমন ভাবে স্টোর হচ্ছে। হচ্ছে, এই পয়েন্টে কোনো কিছু হয়নি। একটা বড় নাম্বার, রিয়েল পার্টটা বাড়িয়েছি, ডেসিমাল পার্টটা অতটা বাড়াইনি, আগে দুটো নিয়েছিলাম এখন তিনটে নিয়েছি, 9 ছিল আর জিরোটা উড়িয়ে দিয়েছে, 9 অব্দি রেখেছে। দেখা যাক এর ভিতরে কি স্টোর হয়। হচ্ছে না, ফ্লোটিং পয়েন্টসে এত বড় নাম্বার এ জিনিসটা নিতে পারছে না। সেই কারণেই আমি বলেছিলাম যে
ফ্লোটিং পয়েন্টসটা কিন্তু খুব অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। সবসময় যে কমপ্লিট তুমি এক্সাক্ট ভ্যালু চাইছো, এক্সাক্ট ভ্যালু পাওয়া কিন্তু সেইভাবে সম্ভব নয়। সেটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার e⁴ করে দিয়েছে, এবার এই 6 8 অব্দি যেটা রেখেছে সেইটুকু তো পেলাম। তারপরে টু দি পাওয়ার 49 কতটা ভ্যালু পাবে কতটা ভ্যালু পাবে না তার কিন্তু ওইরকম করে আমি গ্যারেন্টি নিয়ে করে সেভাবে বলতে পারবো না কিভাবে ভ্যালু পাবে না পাবে। তো সেই জায়গাটাতে কিন্তু ফ্লোটসে প্রবলেমটা হয়। ঠিক আছে? বেশ। এবার ফ্লোটের যে ডিফল্ট ভ্যালু সেটা তো 0.0 আমি বললাম, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা একবার দেখা যাক। দেখো 0.0, এখানে এটা 0.0 কেন আউটপুট দিচ্ছে, এটা এই কারণে আউটপুট দিচ্ছে যে এইটা হচ্ছে এর ডিফল্ট ভ্যালু। এবার এটা আমি ডাইরেক্ট আউটপুট করাচ্ছি, আমি ডাইরেক্ট আউটপুট করাবো না, এইটা নিয়ে আমার ভবিষ্যতে কোনো কাজ আছে, আমি ভাবছি যে এই ভ্যালুটা নিয়ে আমি কিছু কাজ করব, তখন আমি এটা ভ্যারিয়েবলের ভিতরে রাখবো, w ইকুয়ালস টু ফ্লোট, এইভাবে রাখবো জিনিসটাকে। তারপরে তুমি ডাব্লু করাও, ডাব্লু তো সেম জিনিস পাবে। যখন তোমার সেই ভ্যালুটাকে নিয়ে কোনো একটা কাজ করছো, কাজটা করে নিয়ে তার একটা তুমি রেজাল্ট পাবে, সেই রেজাল্টটাকে নিয়ে তোমার কোনো কাজ আছে, তখনই সেটা তুমি ভ্যারিয়েবলে স্টোর করো। যে মুহূর্তে তোমার কোনো কাজ নেই, শুধু শুধু একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এ করে তোমার কোনো লাভ নেই। তুমি আজকে একটা কিছু সিনেমা দেখবে এ করবে, সেটার জন্য তুমি আজকে একটা ডাউনলোড করে এ করে আজকের মতন একটা জিনিস করো। তুমি আজকে একটা সিনেমা দেখবে বলে নেটফ্লিক্সের বা হটস্টারের একটা গোটা ইয়ারলি সাবস্ক্রিপশন নেওয়া তো তোমার দরকার নেই। একটা সিনেমার জন্য যতটুকু টাকা পে করতে বলছে সেটা হয়তো তোমার কাছে একটু বেশি হতে পারে। যে একটা সিনেমা দেখার জন্য একটা 5 টাকা 10 টাকা বলতে তার একটা কথা ছিল, কিন্তু বলছে 50 টাকা দিতে হবে। ঠিক আছে 50 টাকা দাও, 50 টাকা অন্তত তোমার 1 বছরের, ধরে নিচ্ছি, আমি অ্যাকচুয়ালি জানি না, ধরে নিচ্ছি যে 2000 টাকা কি 3000 টাকা একটা বড় টিভিতে দেখতে ফেকতে গেলে করলে সেটা সাবস্ক্রিপশন লাগায়, সেটা দেওয়ার তো কোনো মানে হয় না, না? সেই রকমই সেম জিনিস এখানে। যদি কাজ থাকে তাহলে ভ্যারিয়েবল নাও, যদি কাজ না থাকে শুধু শুধু নিয়ে কোনো লাভ নেই। যখনই ওটা দেখবে এই ভ্যালুটার কোনো রেফারেন্স কাউন্টটা 0 হয়ে গেছে, কেউ এই ভ্যালুটাকে রেফারেন্স করছে না, সঙ্গে সঙ্গে মালটা কিন্তু গার্বেজ কালেক্টেড হয়ে যাবে। পাইথনের ইন্টারপ্রেটার কিন্তু অটোমেটিক্যালি গার্বেজ কালেক্ট করে, সেই জিনিসটাই করার চেষ্টা করছি আমি। ঠিক আছে? ওকে, চলো এবার আসি যে ফ্লোটসের, এই যে ফ্লোট আমরা এতক্ষণ ধরে দেখলাম, এর মেমোরি অ্যালোকেশন কিভাবে হয়। এর মেমোরি অ্যালোকেশন এক্স্যাক্টলি ইন্টিজার্সে যেভাবে হয়েছে সেম ভাবেই হয়, কোনো রকম কোনো চেঞ্জ কোনো কিছু তুমি দেখতে পাবে না ফ্লোটস এর জন্য, যে আলাদা ডেটা টাইপ বলে আলাদা ভাবে হবে হবে না, একটা ডেসিমেল পয়েন্ট আছে না আছে, কোনো ম্যাটার করে না। একভাবেই ওই জায়গার মধ্যেই থাকবে, অন্য কোথাও থাকবে না। খালি ডিফারেন্সটা কি হবে, এখানে ইন্টিজারের জন্য তুমি লিখেছিলে 23 45 67, এই জায়গায় এর পরে একটা করে ডেসিমেল পয়েন্টে তুমি অ্যাড করে দেবে। 23.23 45.67 67.93 এইভাবে তুমি অ্যাড করে দেবে। এবার অ্যাজ বিকজ দিজ আর ইন্ডিভিজুয়াল ডেটা টাইপস, এরা সবাই এক একজন ইন্ডিভিজুয়াল ডেটা টাইপ, সেই কারণে এরা কিন্তু একটা মেমোরি স্পেসের মধ্যেই স্টোর হবে। এরা কিন্তু একেবারেই যে 10টা 15টা মেমোরি স্পেসের মধ্যে স্টোর হবে না হবে সেরকম করে কোনো কিন্তু ব্যাপার নেই। সেই কারণেই আমাদের মেমোরি অ্যালোকেশনটাও একই রকম ভাবে দেখতে হবে। আর আমি কেন আলাদা করে এক্সপ্লিসিটলি দেখাচ্ছি না করছি না, সেটা এক্স্যাক্টলি কুড়েমি করে দেখাচ্ছি না, কারণ আমার এটা করতে বহুত সময় লাগছে। আমার কাছে পেন টেন কোনো কিছু তো নেই, সময় খাবে অনেকটা বেশি, তাই জন্য। আচ্ছা, চলো এরপর যে নাম্বারটা আসে এই হ্যালো ফ্লোট, এরপর যে ডেটা টাইপটা আসে সেটাকে বলা হয় কমপ্লেক্স, কমপ্লেক্স নাম্বারস। ঠিক আছে? যাদের 11 12-এ ম্যাথস ছিল তারা হয়তো জানতে পারো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এতে ওয়েস্ট বেঙ্গল সিবিএসই সবারই থাকে, আইসিএসসি থাকে, হ্যাঁ আইসিএসসি তো থাকবে, সবাইকে তো জয়েন্ট পয়েন্ট তো দিতেই হবে, থাকবে। তো কমপ্লেক্স নাম্বার তারা একটু আধটু জানে, যারা জানে না, যারা অন্যান্য ব্রাঞ্চ থেকে আসছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে বা কম্পিউটার শেখার চেষ্টা করছে, হয়তো কোনো ডাক্তার বা কোনো কেমিস্টে কেউ তো দেখতেই পারে, বা কোনো আর্টস এর স্টুডেন্ট, তাদের জন্য বলছি। কমপ্লেক্স নাম্বার হলো এমন একটা নাম্বার যার একটা রিয়েল পার্ট থাকে আর একটা ইমাজিনারি পার্ট থাকে। ঠিক আছে? এবার রিয়েল পার্ট মানে কি, রিয়েল পার্ট মানে আমি বলতে পারি যে সেখানটার মধ্যে একটা নাম্বার আছে যেটাকে তুমি এক্স্যাক্টলি কাউন্ট করতে পারো। 23.45, 96, 12,193.1395056, এইরকম একটা নাম্বার যেটা কোয়ান্টিফাইয়েবল, তুমি কাউন্ট করতে পারো এক্সাক্ট এক্সাক্ট, এটাকে বলা হয় রিয়েল পার্ট।
আর ইমাজিনারি পার্টে এমন একটা নাম্বার থাকে যেখানে একটা নাম্বার আছে প্লাস একটা ইমাজিনারি কনস্ট্যান্ট আছে, যেটাকে অঙ্কের ভাষায় স্কোয়ার রুট অফ -1 ধরা হয়, তবে কম্পিউটারের ভাষায় ওটার কোনো ভ্যালু নেই, ওটা একটা ইমাজিনারি কনস্ট্যান্ট। কি হবে না হবে আমি জানি না, তবে যতদূর পর্যন্ত সম্ভব রিয়েল নাম্বারস এর ক্যালকুলেট করা যায় যেখানে ডিজিটস আছে সেইটুকু অবধি ক্যালকুলেট করে দেবো, তারপরের লাস্টের যেগুলো হচ্ছে সেটা একটা অ্যাপ্রক্সিমেশনে আমি ধরিয়ে দেবো, সেই রকম করে হয়। তো এই গেল হচ্ছে ইমাজিনারি পার্ট। এই কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের মিক্স। কেউ আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করে না, দুজনে একসঙ্গে এক্সিস্ট করে। এইটাইকে বলে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার যেরকম তুমি ফ্লোটের মধ্যে দেখেছিলে নাম্বারটা লিখবার একটা স্পেসিফিক ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে লিখতে হয়। কমপ্লেক্স নাম্বার লিখবার জন্য সেই রকমই একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে তোমাকে লিখতে হবে। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে এ প্লাস অর মাইনাস, এটা অর দিয়েছি কেননা প্লাসের নিচে মাইনাস দেওয়ার মতন আমার ক্ষমতা নেই এখানে, এ প্লাস মাইনাস আই জে, যেখানে এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা স্মল লেটারে লিখতে হয়, এখানে অটোমেটিক ক্যাপিটালাইজেশন হচ্ছে তাই জন্য। আর আই জে যেটা, এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, যেখানে আইটা তো একটা রিয়েল নাম্বারের কাছাকাছি জিনিস, আর যেটাকে বলা হয় ইমাজিনারি কনস্ট্যান্ট। এই জে এর ভ্যালু হয় স্কোয়ার রুট অফ -1। তো এর ডেফিনেশন যদি আমাকে বলতে হয়, এর ডেফিনেশন আমরা এইভাবে বলতে পারি যে a number which has both the real part as well as the imaginary part is known as a complex number. একটা নাম্বার যার একটা রিয়েল পার্ট আছে এবং একটা ইমাজিনারি পার্ট আছে তাকেই বলা হয় কমপ্লেক্স নাম্বার। বা আরো একটা অন্য রকম ভাবেও তুমি এটাকে বলতে পারো যে a number which is in the form of a plus or minus ij, where a is the real part and ij is the imaginary part, where the value of j is considered as square root of -1। ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ ক্যান ডিফাইন। যদি তুমি চাও এর মধ্যে কোনো একটা ডেফিনেশন নিয়ে তুমি ডিফাইন করতে পারো, বা যদি তুমি চাও আরো ভালোভাবে লিখবে তাহলে তুমি দুটোকে কম্বাইন করো, কম্বাইন করে নিজের মতন করে একটা বড় সেন্টেন্স বানাও, সেটা নিয়ে করো, যা ইচ্ছা। এবার এর মধ্যে যেটাকে বলছি ইমাজিনারি কনস্ট্যান্ট, এর রিয়েল পার্ট হচ্ছে এই এ প্লাস আই জে যে তুমি লিখছো, এর মধ্যে রিয়েল পার্টটা আর ইমাজিনারি পার্টটার মধ্যে ঠিক কি কি টাইপের নাম্বার তুমি বসাতে পারো। ঠিক, কারণ নাম্বারই তো বসাবে, নাম্বারের মধ্যে তুমি ইন্টিজারও বসাতে পারো, ফ্লোটও বসাতে পারো, সেম জিনিসটারই কথা বলছি যে রিয়েল পার্টে এতক্ষণ তুমি যে যে ডেটা টাইপ পড়েছো সেটা হচ্ছে ইন্টিজার আর ফ্লোট, দুটো ডেটা টাইপই আপাতত তুমি পড়েছো। এই দুটো ডেটা টাইপের দুটোকেই বসানো যেতে পারে। ঠিক আছে? ইমাজিনারি এবং রিয়েল বোথ পার্ট। তার সঙ্গে যেটা তো কনস্ট্যান্ট, যেটা থাকবেই। এবার ইমাজিনারি পার্টে কোন জায়গাটায় নাম্বারটা বসাবে, আই এর যে প্লেস হোল্ডারটা রয়েছে আই এর জায়গাটায় তুমি নাম্বার বসাবে। এটা একটা প্লেস হোল্ডার, ওখানটায় কিছু নাম্বার বসালে, প্লাস বা মাইনাস যা সাইন দিলে দিলে, তারপরে আই এর জায়গাটায় আবার একটা কিছু নাম্বার বসালে, তারপর লাস্ট একটা জে লিখে দিতে হবে। সেটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। চলো এবার একবার এক্সাম্পল গুলো এগুলো দেখে নিই, তারপরে রেঞ্জ কি আসছে না আসছে, তারপরে মেমোরি অ্যালোকেশন কিভাবে হয়, সেই পার্টগুলোতে ধীরে ধীরে আসবো। ঠিক আছে? চলো তাহলে এবার একবার আইডিয়া লিখতে যাওয়া যাক। আইডিয়া লিখতে এলাম। এবার একটা বেসিক কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখা যাক। একটা বেসিক কমপ্লেক্স নাম্বারকে আমরা 23, আচ্ছা টাইপ দিয়ে দেখি ডাইরেক্টলি, তাহলে কাজটা আরো সুবিধা হবে আমাদের, যে ওটা কমপ্লেক্স না কমপ্লেক্স নয় সেই জিনিসটা আমাদের একটা কনফার্মেশন চলে আসছে। 23 প্লাস 4j ইজ আ কমপ্লেক্স। ঠিক আছে? আবার আমরা দেখতে পারি যে 23 মাইনাস মাইনাস এত বড় একটা নাম্বার j, ইট ইজ অলসো আ কমপ্লেক্স। ঠিক আছে? টাইপ অফ 13.45 প্লাস 6j, এটাও কমপ্লেক্স হতেই পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? একটা এবার গেম খেলা যাক। রিয়েল পার্টটাকে দেব না, খালি ইমাজিনারি পার্ট রাখবো। কিভাবে? 67.9j
এটাও কিন্তু কমপ্লেক্স। কেন কমপ্লেক্স হলো? কমপ্লেক্স নাম্বারের যে মেন সিনট্যাক্স যেটা তোমাকে ফলো করতেই হবে সেটা হচ্ছে যে এই যে পার্টটা যেটা রয়েছে সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট, ওটা তোমাকে মেনশন করতেই হবে, মাস্ট হ্যাভ। সেটাই ডিনোট করছে যে এই নাম্বারটা যেটা আমি লিখেছি সেটা একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? সেই কারণে দ্য রিয়েল পার্ট ইজ নট ম্যান্ডেটরি টু রাইট, বাধ্যবাধকতা নেই, কিন্তু ইমাজিনারি পার্টটার বাধ্যবাধকতা সব সময় রয়েছে। ঠিক আছে? সেই কারণেই সেটা একটা মানে কমপ্লেক্স নাম্বার হতে পারে, সেই জন্যই এটা। বা এরকম ভাবে কি লেখা যেতে পারে যে রিয়েল পার্ট একটা দিলাম, সরি, রিয়েল পার্ট একটা দিচ্ছি আমি 13 প্লাস জে, জিরো এ আমি কিছু দিচ্ছি না, কিচ্ছু না, জে হবে না। জে যে তুমি দিচ্ছ, ইমাজিনারি পার্টটার মধ্যে কি ছিল? আই জে, এইটা ছিল। তুমি যেটা দিচ্ছ কিন্তু আই এর প্লেস হোল্ডারে কোনো কিছু দিচ্ছ না, আই এর প্লেস হোল্ডারটা তুমি খালি রাখতে পারো না। রিয়েল পার্টটা ম্যান্ডেটারি নয় বলেছি, কিন্তু ইমাজিনারি পার্টটা ম্যান্ডেটারি। আর ইমাজিনারি পার্ট যদি ম্যান্ডেটারি হয় তার যে যে প্লেস হোল্ডার গুলো আছে সেগুলো অবশ্যই ম্যান্ডেটারি। সেই কারণে তুমি এই কাজটা, এই স্টান্টটা পুল আউট করতে পারো না। তখন তোমাকে কিছু না কিছু একটা দিতে হবে। ঠিক আছে, তুমি কিছু দেবে না, জিরো, তোমার কাছে কিছু নেই তাই জন্যই তো যে লিখেছিলে জিরো দাও, দাও জিরো, তাতেও কাজ করবে, অসুবিধা নেই। জিরো ইচ্ছা হচ্ছে না, 0.0 ইচ্ছা হচ্ছে দিতে, তাও দাও, তাতেও কাজ করবে, সেটাও প্রবলেম নয়। জিরো দেওয়ার ইচ্ছা হলো না, 0.0, চলো কমপ্লেক্স, কোনো অসুবিধা নেই। ইমাজিনারি পার্টটা দিতেই হবে, এইটুকু মাথায় রাখবে। ইমাজিনারি পার্ট না দিয়ে অন্য কোনো কিছু করে দেবো সেটা হবে না। আচ্ছা, এবার দেখা যাক যে যে এই জিনিসটা যে তুমি লিখছো, ক্যাপিটাল লেটার যে লিখবে না স্মল লেটার যে লিখবে, বা কম্পিউটারের ভাষায় আপার কেস লিখবে না লোয়ার কেস লিখবে, সেটা কি করা যায়? একবার আপার কেস লিখে দেখি, তারপর আর একবার লোয়ার কেস লিখে দেখবো কিভাবে হচ্ছে, দেখা যাবে। এই যে এটা আপার কেস, এতক্ষণ ধরে উপরের ডট ডট গুলো যাচ্ছিল, এই মুহূর্তে ডটটা আর নেই। ঠিক আছে, তাই জন্য এটা আপার কেস। কমপ্লেক্স, এটা এবার স্টোর কিভাবে হচ্ছে? স্মল লেটারে স্টোর হচ্ছে, ক্যাপিটাল লেটারটা নিচ্ছে না। স্মল লেটারে যদি করি তাহলে কি হবে? স্মল লেটারে করলাম আর ভ্যারিয়েবলটাও আমি বি করে দিলাম, বি টাইপ করে দেখি, স্মল লেটারে লিখছে। তাই এটা ম্যাটার করে না যে তুমি ক্যাপিটাল লেটারে লিখছো না স্মল লেটারে লিখছো, ইন্টারনালি কম্পিউটার কিন্তু সব সময় ওটাকে স্মল লেটারেই নেবে। দ্যাট মিনস যে ইন্টারনালি জে ইজ অলওয়েজ, জে উড অলওয়েজ বি ইন লোয়ার কেস। আপার কেস আর লোয়ার কেস, জে উড অলওয়েজ বি ইন লোয়ার কেস, যে সবসময় ছোট হাতেরই হবে। ঠিক আছে, হলো। আর কোনো কিছু না, অ্যাজ অফ নাও আর কোনো কিছু দেখানোর মতন নেই এর মধ্যে, এইটুকুই যা ছিল কমপ্লেক্সের মধ্যে। এবার কমপ্লেক্সের রেঞ্জ কি হতে পারে? একটা নাম্বার যে তুমি লিখছো, নাম্বারের তো একটা রেঞ্জ তো হতেই হবে। রেঞ্জ কি হওয়া উচিত? যতক্ষণ তুমি রিয়েল পার্টের মধ্যে ছিলে 13, 14, 15, মানে এই যে 12, 13 এই পার্টটা লিখছো, এর তো তুমি কোনো একটা পার্টিকুলার রেঞ্জ অবশ্যই দিতে পারো। কিন্তু এই যে 3 এই জায়গাটা লিখছো, এর রেঞ্জ কি করে দেবে? এর রেঞ্জ কি করে দেবে এই কারণে, যতক্ষণ 3 লিখেছিলে ততক্ষণ তোমার কাছে রেঞ্জ ছিল। যে যখনই বলছি, যে কিন্তু ইমাজিনারি পার্ট, যে একটা ইমাজিনারি কনস্ট্যান্ট যেটার ভ্যালু কি সেটা কেউ জানে না। অঙ্কের ক্ষেত্রে অ্যাজিউম করে নেওয়া হয়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেই অ্যাজাম্পশনটা খাটে না, সেটা নেই। তখন এবার কি করবে? সেই কারণেই কমপ্লেক্স নাম্বারসের কোনো রকম কোনো রেঞ্জ হয় না। রেঞ্জ তখনই তুমি একটা ডিফাইন করতে পারবে যখন এক্স্যাক্টলি কি আছে ওটার ভিতরে সেটা বলতে পারো। মানে যে কে এরকম ভাবে একটা বলা হচ্ছে, অঙ্কের খাতিরে তুমি ধরে নিচ্ছ স্কোয়ার রুট অফ -1, কিন্তু যে যে স্কোয়ার রুট অফ -1 সেটা কোথায় লেখা আছে? সেটা লেখা থাকতোই যদি, তো তাহলে তুমি যে নিতে না স্কোয়ার রুট অফ -1 এর কিছু একটা ভ্যালু বার করে সেইভাবেই তুমি নিতে। সেটা ওটাও ভ্যালু হতে পারে, সেটা 999ও হতে পারে, সেটা নেগেটিভ ইনফিনিটিও হতে পারে, সেটা পজিটিভ ইনফিনিটিও হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে। তুমি বলতে পারো না কোনো কিছু ডেফিনেটলি, সেই কারণেই এর রেঞ্জ নেই। সো উই নিড টু রাইট হিয়ার ফর দ্য রেঞ্জ পার্ট অ্যাজ
complex numbers have no range because of the imaginary part. ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারস হ্যাভ নো রেঞ্জ বিকজ অফ দি ইমাজিনারি পার্ট। আচ্ছা, একটা জিনিস আমার বলা হয়নি, যেটা হচ্ছে ফরম্যাটের মধ্যে তো আমরা এ প্লাস আই জে করে বারবার করে করছিলাম, তো জেরই কি বাধ্যবাধকতা রয়েছে? আমার নাম অনিক, তো এ কেন নয়? বা আমি ধরে নিচ্ছি আমার কোনো একটা গার্লফ্রেন্ড আছে যার নাম হচ্ছে ইন্দুমতি, ইন্দুমতির আই কেন নয়? ঠিক, করা যাক, একবার করে দেখা যাক যে জিনিসটা হয় কি হয় না। সি ইকুয়ালস টু 45 ধর প্লাস 6 7 আই, আই ফর ইন্দুমতি। চলো, সিনট্যাক্স এরর, হয় না, কোনোদিন পসিবল নয়। এবার এ দিয়েও দেখিয়ে দিচ্ছি আমি, এ দিয়েও দেখিয়ে দিচ্ছি, তুমি তোমার নাম দিয়েও করতে পারো, যায় আসে না। কেন যায় আসে না? এই যেটার হয়তো কোনো ভ্যালু নেই সেটা আমি মেনে নিচ্ছি, যে এটাকে তো ডেফিনেটলি কোনো ভ্যালু হিসেবে তো গণ্য করা যাচ্ছে না, কোনো কিছু তো বলা যাচ্ছে না ঠিকই, বাট এই যেটা কিন্তু একটা পার্ট অফ এ সিনট্যাক্স। যেরকম ফ্লোটস এর ক্ষেত্রে তোমার ওই ডট সিম্বলটা, দশমিকের ওই সিম্বলটা, ওটা কিন্তু পার্ট অফ সিনট্যাক্স ছিল। গ্রামার, সিনট্যাক্স মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের গ্রামার, এটাও হচ্ছে কিন্তু যে এই কমপ্লেক্স নাম্বার লিখবার জন্য পাইথনের ব্যাকরণের পার্ট। সেই কারণে ব্যাকরণটাকে তোমাকে মেনে চলতেই হবে, তুমি যত বড়ই হনু হয়ে যাও না কেন। দ্যাট ইজ ওয়াই যেটা যেই হয়, সেটা স্মল লেটার করো ক্যাপিটাল লেটার করো, নোবডি কেয়ার্স, কিন্তু যেটাকে চেঞ্জ করে কে এক্স ওয়াই জেড কোনো কিছু করে দেওয়া সম্ভব নয়, যেটা যেই থাকবে, সেটাই হচ্ছে মুশকিল। তো এটা একবার আমাদেরকে লিখে দিতে হবে যে ইন দি ইমাজিনারি part, the part we can't write anything other than j. We can't write anything other than j as the imaginary constant. As the imaginary constant. i এর ক্ষেত্রে তো অনেক কিছু তুমি লিখবে, আইটা তো আর কোনো কনস্ট্যান্ট নয়, এটা তো একটা ভ্যারিয়েবল টাইপের জিনিস। কিন্তু যেটা হচ্ছে যে মানে ভ্যারিয়েবল তো এখানে আবার বলা যাবে না, এখানে আমাকে বলতে হবে একটা প্লেস হোল্ডার টাইপের জিনিস, ভ্যারিয়েবলের আবার এখানে অন্য মানে চলে আসছে। তো যেটার জায়গায় যেই তোমাকে লিখতে হবে। তো এই গেল আমার কমপ্লেক্স নাম্বারস। এবার কমপ্লেক্স নাম্বারসেরও যে তোমার হবে আর কি, যে মেমোরি অ্যালোকেশন হবে, সেটাও কিন্তু এক্স্যাক্টলি এই একই ভাবে হবে, যেখানে তোমাকে ফার্স্টে হিপের মধ্যে বানাতে হবে, হিপ আর স্ট্যাক বানাতে হবে, হিপের মধ্যে তুমি ভ্যালুগুলোকে রাখবে, কমপ্লেক্সে যেভাবে রাখছো রাখলে, তারপরে কটা ভ্যারিয়েবল নিলে, ভ্যারিয়েবলের মধ্যে তুমি সেই মেমোরি অ্যাড্রেস গুলোকে স্টোর করলে, এবার সেই অ্যাড্রেস গুলো এক্সাক্ট ওই ঘরগুলোকে পয়েন্ট করবে যার মধ্যে এক্সাক্ট ওই নাম্বার গুলো আছে। ঠিক আছে, সেইভাবেই হবে, সেইটা একটা র্যামের ভিতরে এইভাবে স্ট্রাকচার তৈরি করে কাজটা করা হয়, সেই রকম করেই হবে। এবার আমি প্রথমেই বারবার বলে দিয়েছি যে ইন্ডিভিজুয়াল যে ডেটা টাইপ গুলো রয়েছে, সেই ইন্ডিভিজুয়াল ডেটা টাইপ গুলোর কিন্তু সবার মেমোরি অ্যালোকেশন এই একইভাবে হয়, ঠিক একইভাবে হবে, অন্য কোনো রকম ভাবে হবে না। তো এই গেল কমপ্লেক্স। কমপ্লেক্সের পর আর একটাই ডেটা টাইপ আমাদের আজকের হিসেব মতন বেঁচে থাকে, যেটা হচ্ছে এই যে ইন্টিজার হয়ে গেল, ফ্লোট হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল, এবার বাকি থাকছে বুলিয়ান। বুলিয়ান ডেটা টাইপ, যেটা একটা নিউম্যারিক ডেটা টাইপ কিন্তু নয়। তাই জন্যই নাম্বারস এর থেকে, নিউম্যারিক মানে হচ্ছে রিলেটিং টু নাম্বারস, নাম্বার টাইপের জিনিস, তো নাম্বার টাইপের জিনিস নয়, এটা কমপ্লিটলি আলাদা। এবার আলাদা কি সেটা দেখি একবার, কিভাবে আলাদা হচ্ছে। বুলিয়ান, যেটাকে ইন্টারনালি রিপ্রেজেন্ট করা হয় BWL, এইভাবে ইন্টারনালি কিন্তু বুলিয়ানকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, তো বুলিয়ান জিনিসটা কি? বুলিয়ান মানে হচ্ছে যে এরা কোনো নাম্বার অ্যাকচুয়ালি নয়, এরা হচ্ছে জাস্ট, বুলিয়ান মানে হচ্ছে দুটো ভ্যালু হয়, ট্রু অথবা ফলস, বা যেটাকে তুমি বাইনারি বলতে থাকো, যে 0 বা 1। 0 1 কি জিনিস, বাইনারিতে কিভাবে নিয়ে আসছি আমি সেটা একটু পরে বলছি। বুলিয়ান মানে হচ্ছে ট্রু অথবা ফলস।
ঠিক আছে? যেমন ধরো তোমাকে কেউ একটা প্রশ্ন করলো যে চিকেন পকোড়া খাবি? তাহলে বলবো তোর জন্য হ্যাঁ, না, কিছু একটা, কিছু একটা তো এরকম, হ্যাঁ বাচক বা না বাচক কিছু তো একটা উত্তর দেবে। তুমি যদি বলো যে না চিকেন পকোড়া খাবো না, আমি চিকেন রোল খাবো, তাহলে তুমি বলবে না খাবো না, আমাদের চিকেন রোল বল। কিন্তু তুমি নাটা তো বলেছিলে, ওই নাটা ওইটাই হচ্ছে বুলিয়ান। ঠিক আছে? চা খাবি? চা বলবো? হ্যাঁ বল। হ্যাঁ, ইয়েস, ইয়েস বা নো, ট্রু, ফলস, এইগুলোই হচ্ছে বুলিয়ান। বুলিয়ান কম্প্রাইজেস অফ অনলি টু ভ্যালুস, ট্রু অর ফলস। ঠিক আছে? তো বুলিয়ানকে যদি আমাদেরকে ডিফাইন করতে হয়, তাহলে আমরা কিভাবে ডিফাইন করব? বুলিয়ানকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে it is a data type which has true and false as values, which has true and false as values। এবার এই ট্রু আর ফলসটা তুমি এর আগেও দু একটা ভিডিও আগেও কিন্তু দেখেছো। কোথায় দেখেছো? ইম্পোর্ট কিওয়ার্ড, KYWORD, keyword dot KWLIST, keyword dot KW list, এই যে এইখানে দেখেছিলে, এই যে এই ট্রু আর এই গেল ফলস, এই যে দুটো পিস দেখছো, এরাই কিন্তু বুলিয়ান। এরা কিন্তু, এদেরকে কেন স্পেশাল কিওয়ার্ড বলা হয়েছিল? কেন স্পেশাল কিওয়ার্ড বলা হয়েছিল? বলা হয়েছিল যে এরা এমন একটা কিওয়ার্ড যাদেরকে অ্যাজ কিওয়ার্ড অ্যান্ড অ্যাজ ভ্যালুজও আমরা ব্যবহার করতে পারি। এদের ব্যাকগ্রাউন্ডে কিছু ভ্যালু আছে, যে ভ্যালুগুলোকে আমরা অ্যাজ এ ভ্যারিয়েবলের ভ্যালু হিসেবেও কিন্তু স্টোর করতে পারি। সেই কারণেই এদের যে ডেটা টাইপ, এরা তো আর নাম্বার নয়, তাই জন্য এদের যে ডেটা টাইপ সেটাকে বলা হয় বুলিয়ান, যেটা হচ্ছে এটা। এবার বুলিয়ানের সঙ্গে আমি বাইনারি কি করে কানেক্ট করলাম? একটু আগে যেটা আমি বাইনারি বলতে শুরু করলাম, বাইনারিটা তাহলে কি করে কানেক্ট হলো? বাইনারিটা এই করে কানেক্ট হলো, এই যে ট্রু আছে, ট্রু এর পিছনে সবসময় ওয়ান থাকে, আর ফলস এর পিছনে সবসময় জিরো থাকে। ঠিক আছে? সেই কারণে বাইনারি, সেই কারণে হচ্ছে এইভাবে। তো একবার দেখি জিনিসটা কিভাবে হয়। টাইপ অফ ট্রু, টাইপ অফ ট্রু, দেখো বুল, BWL, এইটাই হচ্ছে বুলিয়ান। আবার সেম কাজ করতে পারি আমি, যে টাইপ অফ ফলস, এটাও বুলিয়ান। কিন্তু টাইপ অফ নান কেন নয়? নানের জন্য একটা স্পেসিফিক টাইপ আছে, যেটা হচ্ছে নান টাইপ। নানের কোনো ভ্যালু নেই, সেই কারণেই এটা এইরকম করে হয়। ঠিক আছে? তাই জন্য নানের কোনো ভ্যালু হয় না। তাই ট্রু আর ফলস এরা দুজনেই একমাত্র বুলিয়ান, এর বাকি বাদে যারা আছে তারা কিন্তু বুলিয়ান নয়। এবার ডিফল্ট ভ্যালু আমরা এতক্ষণ ইন্টিজার বা ফ্লোট বা কমপ্লেক্সে তিনটে ডেটা টাইপেই যখন দেখে এসেছি, তখন কিন্তু আমরা দেখে এসেছি যে জিরো যে ভ্যালুটা রয়েছে সেই কিন্তু একমাত্র ডিফল্ট ভ্যালু হয়েছে। তো বুলিয়ানের ক্ষেত্রে ট্রু রিপ্রেজেন্টস কি? ওয়ান, আর ফলস রিপ্রেজেন্টস জিরো। তাহলে বুলিয়ানের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু কোনটা হওয়া উচিত, ট্রু না ফলস? সেটা দেখা যাক। ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, BWL, বুল, ওপেন ক্লোজ প্যারেন্থেসিস, ফলস, বিকজ ফলস রিপ্রেজেন্টস এ জিরো, ফলস এর পিছনে জিরো আছে, তাই জন্য এটাকে এইরকম ভাবে বলা হয়। ফলস এর পিছনে জিরোই যে আছে, বা 0.0 তো তুমি বলতে পারো, সেই 0.0ই বা যে আছে, সেটা আমি কি করে করতে পারি? এটার এক্সাম্পল আমি ডেটা টাইপ শেষ করাবার পর তখন তোমাদেরকে বলবো। এই জিনিসটাকে বলা হয় টাইপ কাস্টিং। ঠিক আছে? টাইপ কাস্টিং মানে হচ্ছে একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা। টাইপ কাস্টিং করলেই তুমি দেখতে পাবে যে ফলস এর পিছনে অ্যাকচুয়ালি কি আছে। INT, ইন্টের ভিতরে যদি আমি FALSE, ফলস রেখে দিই, তাহলে জিরো আসে। আবার ইন্টের ভিতরে, সরি, ইন্টের ভিতরে যদি আমি ট্রু রেখে দিই, তাহলে ওয়ান আসে। এই সূত্রেই আমি কিন্তু তোমাকে বলতে পেরেছিলাম যে ট্রুর পিছনে কি আছে আর ফলসের পিছনে কি আছে।
ঠিক আছে, এইভাবেই হচ্ছে যে এগুলো স্টোর করা হয়। এবার তুমি যদি ইন্টের জায়গায় ফ্লোট ইউজ করো তো তাহলে 1.0 আসবে। ফ্লোট পয়েন্ট ওই জিনিসটা ওটাই আসছে, কিন্তু বেসিক্যালি 1 আর 0 এইগুলোই কিন্তু আসছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা চেক করতে পারি যে কি আছে পিছনের দিকে। এখানে আমাদেরকে একটা পয়েন্ট এই কারণে লিখে দিতে হবে যে ডিফল্ট ভ্যালুটা কিভাবে স্টোর হচ্ছে বা কি করছে, তো সেই সূত্রে আমাদেরকে লিখতে হবে হিয়ার all the non-default values are considered as boolean non-default, তাই তো, true, and all the default considered as boolean false। ঠিক আছে, all the non-default values are considered as boolean true and all the default values are considered as boolean false। আচ্ছা, তো ডিফল্ট ভ্যালু কি এ সমস্ত কিছু তো তোমরা জেনে গেলে। আর এর রেঞ্জ যদি বলতে হয়, রেঞ্জ আর কি বলি, ট্রু আর ফলস, এই দুটো নাম্বারের আমি কি রেঞ্জ দিই, দুটোই তো বসাতে পারবে। তো এই ট্রু থেকে ফলস অব্দি, ফলস থেকে ট্রু অব্দি, এর বেশি কোনো কিছু দেওয়া সম্ভব নয়। আর এর মেমোরি অ্যালোকেশনও এক্স্যাক্টলি একই হয়। ঠিক আছে, ইন্টারনালি 0 1 ওইভাবেই স্টোর করে রাখা থাকে, তার বেশি কিন্তু কোনো কিছু হয় না। বুলিয়ানের ক্ষেত্রে আমাকে আর একটা স্পেসিফিক জিনিস বলতে হবে, এই যে বুলিয়ান ডেটা টাইপটা রয়েছে এটার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড একটা ফাংশনও আছে, যেটা কিন্তু বুল ফাংশন হিসেবেও গণ্য করা হয়, যেটা একটা ইনবিল্ট ফাংশন। ঠিক আছে, কি আছে সেটা হচ্ছে এই যে BWL বুল, এটা স্মল, এটা ক্যাপিটাল নয়, এটা স্মল বুল বুল ফাংশন বুল ফাংশন। এই বুল ফাংশনের কাজ কি? বুল ফাংশনের কাজ হচ্ছে যে কোনো ডেটা টাইপের যে কোনো ভ্যালু যদি আমি দিই, তো তাহলে বুল ফাংশন আমাকে এটা বলে যে এই যে ভ্যালুটা আমি দিয়েছি সেটা কি একটা ডিফল্ট ভ্যালু না সেটা একটা নন ডিফল্ট ভ্যালু, সেই জিনিসটাকে আমাকে বুল ফাংশন রিটার্ন করে। ঠিক আছে, রিটার্নস if a value is default or non default, ডিফল্ট অর নন ডিফল্ট এই জিনিসটাই রিটার্ন করে। কি রকম, যে উপরের কিছু আমাদের ভ্যালু কি আছে, আচ্ছা না কোনো কিছু তো নেই, এ তে কি ভ্যালু আছে একবার দেখি, আচ্ছা এর মধ্যে কিছু একটা ভ্যালু আছে, তো দেখা যাক, এটা তো একটা নন ডিফল্ট ভ্যালু 100%, কারণ কমপ্লেক্সের ক্ষেত্রে যদি দেখতে চাইতো তাহলে এটা তো এরকম তো নয়। কমপ্লেক্সের ক্ষেত্রে আচ্ছা, তো একবার এটা দেখি, BWL বুল বুল ফাংশন অফ এ ট্রু বিকজ দিস ইজ আ নন ডিফল্ট ভ্যালু। এবার যদি আমরা দেখি কমপ্লেক্স অফ দিস 0, যে এই ভ্যালুটা হচ্ছে কমপ্লেক্সের ডিফল্ট ভ্যালু, তাহলে কমপ্লেক্সের যদি এটা ডিফল্ট ভ্যালু হয় তাহলে BWL অফ বুল অফ, এটা আমার লেটেস্ট ভ্যালু ছিল 0, যে তাহলে এটা নিশ্চয়ই আমি আন্ডারস্কোর দিয়ে এইভাবে অ্যাক্সেস করতে পারবো। ফলস, এই আন্ডারস্কোর কি, আহ, আশা করছি আমার বলা হয়নি, যখন রেকর্ড হচ্ছিল না সেই মুহূর্তে হয়তো বলেছিলাম। তো আন্ডারস্কোরটা হচ্ছে যে যখনই তুমি আইডিয়ালিতে কাজ করবে, এটা যখন তুমি ডট পিওয়াই ফাইল বানাবে তখন কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আগেই বলে দিই, যখন তুমি আইডিয়ালিতে কাজ করছো, এই যে আইডিয়ালি শেলের মধ্যে কাজ করছো, তখন তোমার যে লেটেস্ট ভ্যালুটা আউটপুট হয়েছে সেই ভ্যালুটাকে টেম্পোরারিলি এই আন্ডারস্কোর স্টোর করে রাখে। ঠিক আছে, তো আন্ডারস্কোর দিয়ে এক্স্যাক্টলি যেটা তোমার লেটেস্ট ভ্যালু হয়েছে সেটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই এই মুহূর্তে, তাহলে আমি সেটা করতে পারি। সেইটাই হচ্ছে আন্ডারস্কোরের কাজ, এটা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল যেটা ইন্টারপ্রেটারের মধ্যে লোড করা আছে। এবার কেন টেম্পোরারিটা ব্যবহার করছি, কেন একটা ভদ্রসভ্য ভ্যারিয়েবল নিয়ে করছি না, আমি ওই যে বললাম সাবস্ক্রিপশনের
আমি বারবার করে ইউজ করতে চাইছি না, আমি জাস্ট একবার দেখবার জন্য আমার লাগবে, তার জন্য একটা মেমোরি ব্লককে পার্মানেন্টলি ব্লক করে রাখবা তো কোনো মানে হয় না। সেই কারণে আন্ডারস্কোর দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, জাস্ট একবার দেখবো এ করবো, ভ্যালু এসে গেছে ভাই, কাজ শেষ। সেই কারণেই আন্ডারস্কোরটাকে ইউজ করা হয়। এখন আন্ডারস্কোরের ভ্যালু কি আছে? এখন তোমাকে দেখতে হবে যে তোমার লেটেস্ট আউটপুট কি হয়েছে। তোমার এই আন্ডারস্কোরটা যখন এখানে ইউজ করেছিলাম তার আগে হয়েছিল জিরো, যে এখন লেটেস্ট আউটপুট হচ্ছে তোমার ফলস। দেখো, এখানে আমি আন্ডারস্কোর লিখবো, এন্টার মারবো, ফলস। এটাতে কিন্তু একটাই ভ্যালু থাকে। হ্যাঁ, যে ডেটা টাইপই হোক, যাই হোক না কেন, তার মধ্যে স্রেফ একটাই ভ্যালু থাকবে, তার বেশি কোনো কিছু থাকবে না। এবার আমি একটা ভ্যালু লিখি যে দিস ইজ অ্যান দিস ইজ অ্যান এক্সাম্পল। ডি হয়ে গেছে, ইসটা ইসটা পড়েনি, দিস ইজ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এই যে এই আউটপুটটা এলো, এটা যাই হোক না কেন, এটা একটা নাম, এটা একটা সেন্টেন্স, সেন্টেন্সকে স্টোর করার এটা নিয়ম, এটা তো একটা আউটপুট। এই আউটপুটের যে কালার গুলো দেখছো, এটাও তো একটা আউটপুট, আউটপুটই তৈরি হয়েছে। এই আউটপুটটা তাহলে নিশ্চয়ই আমার আন্ডারস্কোরের মধ্যে রয়েছে। এই আউটপুটটাকে যদি আমি কোথাও স্টোর করতে চাই বাই চান্স, যে আমি প্রথমে যখন করেছি এক্সিকিউট, স্টোর করা হয়নি, নাও ভ্যারিয়েবল ওয়াই নিচ্ছি, ওয়াই ইকুয়ালস টু আন্ডারস্কোর করে দাও। কিছু একটা করলে কোনো আউটপুট এলো না, লেখো ওয়াই, চলো পার্মানেন্ট। এবার এটা পার্মানেন্ট হয়ে গেল। এবার আন্ডারস্কোরের মধ্যে এখন কি থাকবে? হ্যালো থাকবে, কিন্তু ওয়াইটা আমি পার্মানেন্ট করেছিলাম, ওয়াইটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল। এই যে এইটা করলে তখন এই দিস ইজ অ্যান এক্সাম্পল এর রেফারেন্স কাউন্ট, যেটা বলেছিলাম ভ্যারিয়েবল ভ্যালুজ এর মধ্যে, রেফারেন্স কাউন্ট কিন্তু কিছুতেই জিরো হবে না। একজন কিন্তু একে সব সময় অ্যাক্সেস করে যাচ্ছে। সেই কারণেই এই অ্যাক্সেসটা যাতে না করে রেফারেন্স কাউন্ট জিরো হয়ে যায়, মেমোরি যেন ব্লক হয়ে না থাকে, সেই কারণে অনেক সময় ভ্যারিয়েবল নেওয়া হয় না, আন্ডারস্কোর দিয়ে দিয়ে যেন তেন প্রকার একটু তাপ্পি মেরে কাজ ফাজ চালিয়ে দেওয়া হয়, সেই কারণেই এগুলোকে ব্যবহার করা হয়। আর বুল ফাংশন কি জিনিস? যে কোনো ডেটা টাইপের যদি ভ্যালু থাকে, সেটার ডিফল্ট বা নন ডিফল্ট ভ্যালুকে দেখানোর জন্য বুল ফাংশনের আমরা ব্যবহার করে থাকি। তো সেটাও ক্লিয়ার হয়ে গেল, আন্ডারস্কোরও ক্লিয়ার হয়ে গেল। চলো, তো আজকের মতন আমাদের এইখানেই ক্লাসটা শেষ হচ্ছে। যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যু থাকে, তাহলে সেটা আমাদেরকে অবশ্যই জানাও, আমরা ভিডিও বানিয়ে এ করে বা কমেন্ট সেকশনে যদি বলা সম্ভব হয়, তাহলে সেইভাবে আমরা কিন্তু কমপ্লিট আনসার করে দেবো। ঠিক আছে? আর এরপরে আমরা মাল্টি ভ্যালু ডেটা টাইপ যখন হবে, একটা একটা করে ভিডিও বানিয়ে সেপারেটলি আমরা করার চেষ্টা করবো, কেননা এইগুলো কিন্তু অত্যন্ত বড় বড়, করতে অনেকটা সময় লাগে। চলো, বাই ফর টুডে, হোপ ইউ হ্যাভ আ গ্রেট উইক অফ লার্নিং।